চাকরির সন্ধানে বেঙ্গালুরুতে আসা এক হিন্দু ছেলে বোবা এক মুসলিম মেয়ের প্রেমে পড়ে যায়। কিন্তু একদিনের একটি ভুল বোঝাবুঝিতে তিনজন গ্যাংস্টার মেয়েটিকে একা পেয়ে পালাক্রমে ধর্ষণ করে, এমনকি অ্যাসিড দিয়ে তার অর্ধেক চেহারা পুড়িয়ে দেয়। এরপর ছেলেটি যেভাবে মেয়েটিকে প্রোটেক্ট করে আর মেয়েটির সাথে করা অন্যায়ের যেভাবে প্রতিশোধ নেয়, ভাইরে ভাই, কল্পনা করতে পারবেন না কেউ এমন নৃশংসভাবে এতটা কষ্ট দিয়ে কাউকে মারতে পারে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি কন্নড় ভাষায় মুক্তি পাওয়া ভরপুর অ্যাকশন আর রিভেঞ্জে ভরা থ্রিলার মুভি কাইভার কথা। সময়কাল 1980-র দশক, বেঙ্গালুরু। আমাদের দেবরাজ নামের শহরের সব থেকে পাওয়ারফুল গ্যাংস্টারের কথা বলা হয়। এই দেবরাজের কথাতেই শহরের সব কিছু চলে, কারণ সরাসরি মুখ্যমন্ত্রীর ছত্রছায়াতে দেবরাজ এই শহর নিয়ন্ত্রণ করে। তারপর কোনো একটি বিষয়ে দেবরাজের 10 বছরের কারাদণ্ড হয়েছে। সামনেই নির্বাচন, তাই রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে দেবরাজ এখন প্যারোলে বাইরে এসেছে। যে লোকটা দিনে দুপুরে মানুষ খুন করে, মানুষ তার চলাচলের রাস্তা দিয়ে হাঁটতে সাহস পর্যন্ত পায় না, কাইভা নামে সাধারণ একটি ছেলে সেই দেবরাজের গাড়ি আটকে দেয়। তবে তার পিছে একটি বিশেষ কারণও আছে, আর তা জানতে হলে আমাদের এর পিছের গল্প জানতে হবে। শহরের পুজোর উৎসব উপলক্ষে একটি কাবাডি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এক পক্ষ ফেয়ারভাবে খেলছিল, কিন্তু অন্য পক্ষ আক্রমণাত্মকভাবে খেলে অন্য গ্রুপের খেলোয়াড়দের একদম আহত করে দিচ্ছিল। তাই বাধ্য হয়ে ওদেরকে উচিত শিক্ষা দিতে কাইভা নিজে খেলতে আসে, আর ওদের মেরে ওদের অবস্থা একদমই খারাপ করে দেয়। অন্যদিকে আমাদের আরও কয়েকটি ক্যারেক্টারের সাথে পরিচয় করানো হয়, যার মধ্যে এই ব্যক্তির নাম হচ্ছে পাকালি। তার একটি রাইস মিল আছে, কিন্তু ভেজাল দেয় তার মূল ব্যবসা। এ হচ্ছে থাম্বু, একটি পতিতালয়ের মালিক। শহরের বিভিন্ন প্রান্তে পতিতা সাপ্লাই করা তার কাজ। আর এ হচ্ছে কালিম, লোক দেখানো কাঠের ব্যবসা আছে ঠিকই, কিন্তু তার মূল ব্যবসা জুয়া। এরা 3 বন্ধু, যে কোনো ধরনের অপকর্মের সাথে তারা লিপ্ত, আর যদি কেউ বাধা সৃষ্টি করার চেষ্টা করে তাকেই তারা সরিয়ে দেয়। এ হচ্ছে চিন্নাপ্পা, যত ধরনের দুষ্টু বুদ্ধি আছে এই 3 জনকে দিয়ে বেড়ানোই তার কাজ। তাদের এই সকল কিছুর বাইরে তাদের আরও একটি বড় ব্যবসা আছে। মূলত লরিগুলো চলাচলের জন্য আরটিও থেকে ইন্টার-স্টেট পারমিট নিতে হয়, কিন্তু আরটিও অফিসের পারমিট বের করতে মাসের পর মাস লেগে যায়। তাই তারা আরটিও অফিসের সাথে লিয়াজু করে উচ্চ মূল্যে খুবই কম সময়ের মধ্যে পারমিট ইস্যু করিয়ে দেয়। এ হচ্ছে রোজি, এই 3 জনের মনোরঞ্জন করতে তাকে রেখেছে। মূলত রোজি এখানে একটি বারে গান গাইত, ওরা রোজিকে সেখান থেকে এনেছে। একদিন ওরা 3 জন সেই বারে কথা বলছিল, তখনই শহরের আরেক প্রভাবশালী গ্যাংস্টার রামলাল আসে। মূলত রামলাল ওদের 3 জনের সব অপকর্মের কথা জানত। এখানে একটি নিয়ম আছে, অবৈধ কোনো কিছু করলে রামলালকে লাভের 30% দিতে হয়, কিন্তু ওরা না দেওয়ার কারণে রামলাল ওদেরকে সবার সামনে ফ্লোরের মধ্যে বসিয়ে 40% দিতে বলে। আর না দিলে কি হবে তা তারা ভালোই জানে। অন্যদিকে কাইভা একটি চাকরির জন্য বেঙ্গালুরুতে এসেছে, কিন্তু এখনও পর্যন্ত পায়নি। তাই তার বন্ধু সোমার সাথে মন্দিরে এসেছে। মন্দিরে আজ পূজার উৎসব চলছিল, তাই উৎসব দেখতে এসে সালমা নামে মুসলিম একটি মেয়ে কাইভার জন্য স্পষ্ট দেখতে পারছিল না। তাই প্রথমে কয়েকবার ফুল ছুঁড়ে তাকে সরানোর চেষ্টা করে, কিন্তু তাতেও কাজ না হওয়ায় একসময় নারকেল ছুঁড়ে মারলে কাইভা সালমাকে দেখা মাত্রই সালমা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর অন্যদিকে রামলাল সবার সামনে এভাবে অপমান করায় এখন তারা কি করে তার বদলা নিবে সেই আলোচনা করছে। কালিম বলছিল ও যা চেয়েছে ওকে দিয়ে ঝামেলা মুক্ত থাকাই ভালো, কিন্তু থাম্বু আর পাকালির কথা, এটা মান সম্মানের প্রশ্ন। কিছু একটা করতেই হবে, এর বদলা আমাদের নিতে হবে। চিন্নাপ্পা বোঝায় রামলালের সাথে ঝামেলা করলে তোমাদের মাথা থাকবে না, থাম্বুর কথা না থাকে না থাক, মান সম্মানই সব কিছু। তখন কন্যাইয়া দেবরাজের কথা বলে যে দেবরাজ যদি তোমাদের সাথে থাকে এই শহরে কেউ তোমাদের স্পর্শ করতে পারবে না। তবে দেবরাজ এখন জেলে আক্রমণ হওয়ার পর থেকে দেবরাজের সাথে দেখা করাটা এখন প্রায় অসম্ভব হয়ে গিয়েছে। এই জন্য কন্যাইয়া ভিন্ন একটি প্ল্যান সাজায়। এদিকে কাইভা সোমার সাথে বাজারের ভিতর দিয়ে যাচ্ছিল, তখনই সালমাকে দেখতে পেয়ে সালমার পিছু করে এবং জানতে পারে সালমা মুসলিম। সালমার বাবার রেডিও রিপেয়ারের একটি শপও আছে, তাই কাইভা ইচ্ছা করে নিজেদের রেডিও ফেলে দিয়ে রিপেয়ার করাতে সালমার বাবার দোকানে যায়। এমনকি এরপর থেকে রেগুলারই সে এই বাহানা সেই বাহানায় ওই দোকানে যেতে শুরু করে। এই জন্য সালমা ওই দিনের ঘটনার জন্য সরি লিখে কাইভাকে একটি চিঠি দেয়, কিন্তু কাইভার তো সালমাকে মনে ধরেছে, তাই কাইভা সালমার পিছু ছাড়তেই পারছে না। সালমার ঘরে সালমার ছোট্ট একটি বোনও আছে। তারা দুজনই বুঝতে পারছে কাইভা সালমাকে পছন্দ করে,
আর এই জন্যই রোজ রেডিও সাউন্ডের বাহানায় এখানে আসে। অন্যদিকে কন্যাইয়া পাকালিদেরকে গোবিন্দ নামে আরেক ক্ষমতাধর ব্যক্তির কাছে নিয়ে যায়। এই গোবিন্দ মূলত একজন পালোয়ান, নিজের একটি জিমও আছে, সেখানেই সে ট্রেনিং দেয়। মূলত এই গোবিন্দ একসময় দেবরাজকে মারার চেষ্টা করেছিল, আর দেবরাজ এটা জানার পর বদলা নিতে কোর্ট চত্বরে গোবিন্দকে ছুরি মেরে বসে। পুরো ঘটনাটি ঘটেছিল ম্যাজিস্ট্রেটের সামনে, তাই ওই সময় দেবরাজকে 10 বছরের সাজা দেওয়া হয়। দেবরাজ আজ পর্যন্ত এই প্রতিশোধের আগুনে জ্বলছে, কিন্তু আইনের জন্য কেউ গোবিন্দকে কিছু করতে পারছে না, কারণ দেবরাজ গোবিন্দর কিছু করলে দেবরাজের সাজা হয়তো বেড়ে যেতে পারে। এই জন্য কন্যায়া প্ল্যান করে, যদি এখন গোবিন্দকে তারা মারতে পারে তাহলে দেবরাজ জানার পর তাদের সাথে বন্ধুত্ব করবে, তখন পুরো শহরই তাদের। যদিও কাজটা খুবই রিস্কি, তারপরও পাকালিরা এই প্রস্তাবে রাজি হয়ে প্রিপারেশন নিতে শুরু করে। অন্য দৃশ্যে কাইভা আর সালমাদেরকে দেখা যায় একটি স্টান্ট দেখতে এসেছে। তবে স্টান্টের মাঝখানে হঠাৎ লোকটির থেকে ধারালো তরবারিটি ছুঁড়ে একটি মেয়ের গায়ে গিয়ে লাগছিল, কিন্তু তার গায়ে লাগার আগেই কাইভা হাত দিয়ে ধরে ফেলে, যে জন্য কাইবার হাতটাও কেটে যায়। সালমাও সাথে সাথে নিজের ওড়না দিয়ে কাইবার হাত বেঁধে দেয়। এমনকি এভাবে নিজের জীবন বিপন্ন করে অন্যকে বাঁচানোর জন্য সালমার বাবা কাইভাদেরকে নিজের বাড়িতে নিয়ে দুপুরের খাবার খাওয়ায়। আর এর ভিতর দিয়ে কাইভার প্রতি সালমারও ভালো লাগা শুরুটা হয়। এরপর একদিন সালমা তার ছোট বোনকে নিয়ে বাড়ি ফেরার পথে উমেশ নামে এক ব্যক্তি তার সঙ্গপাঙ্গ নিয়ে সালমার সাথে মিসবিহেভ করার চেষ্টা করে। তবে সময় মতো কাইভা এসে পড়ায় ওদেরকে সেখান থেকে সরানোর চেষ্টা করে। যদিও উমেশা ঝামেলা করতে চাচ্ছিল, কিন্তু কাইভা কিছু না বলেই সালমার পিছু চলে যায়। এমনকি সালমাকে আই লাভ ইউ লেখা একটি চিঠিও দেয়। তবে সালমা কিছু জানানোর আগেই উমেশ তার দলবল নিয়ে কাইভার উপর আক্রমণ করে। শুরু হয় 2 গ্রুপের ফাইট। তবে গোবিন্দকে দেখা মাত্রই তারা সেদিনের মতো থেমে যায়, কিন্তু উমেশ বলে যায় সে কাইভাকে দেখে নেবে। মূলত গোবিন্দ সবসময়ই অসহায়দের সাহায্য করে। কাইবার বন্ধু সোমার থাকার জন্য গোবিন্দ নিজে একটি ঘর দিয়েছে। তবে প্রতি সপ্তাহের একদিন গোবিন্দ এখানে এসে বডি মাসাজ করায় এবং কিছুটা সময় এখানে কাটায়, যে জন্য কাইভাও সোমাকে বহুবার বলেছে যেহেতু গোবিন্দ দেবরাজের শত্রু, তাই গোবিন্দ সংস্পর্শে থাকলে তারও সমস্যা হতে পারে। এদিকে চিন্নাপ্পা গোবিন্দকে ফলো করে যাচ্ছে, কখন কোথায় যায়, কাদের সাথে কথা বলে, সব কিছুর উপর নজর রাখছে। আবার কাইভা ওই দিন সালমাকে আই লাভ ইউ লেখাও চিঠিটি দেওয়ার পর সালমাও কাইভার জন্য তার উত্তর লিখে এনেছে, কিন্তু কাইভাকে দেওয়ার সাহস না পেয়ে কাইবার সামনে ফেলে চলে যাচ্ছিল। কাইবার চিঠিটি খুলেই বুঝতে পারে সালমা তাকেও ভালোবাসে, কিন্তু কাইভা এটা সালমার মুখে থেকে শুনতে চাচ্ছিল, যে জন্য সালমা একসময় ইশারার মাধ্যমে বোঝায় সে আসলে কথা বলতে পারে না। তবে কাইভাকে সে প্রচণ্ড ভালোবাসে, এমনকি সারা জীবন তার সাথেই থাকতে চায়। আর এখান থেকেই শুরু হয় কাইভা আর সালমার ভালোবাসার চ্যাপ্টার। তবে একদিন সালমার বাবার পরিচিত এক ব্যক্তি ওদের দুজনকে একসাথে দেখে সালমার বাবাকে বিষয়টি জানিয়ে দেয়। আর ওই রাতেই কাইভা গোপনে সালমার সাথে দেখা করে একটি শাড়ি, গহনা এবং সাজগোজ করার কিছু সরঞ্জাম দিয়ে সাথে একটি ফটোও দেয় এবং ওই ফটোর নায়িকাদের মতো করে সাজতে বলে, যাতে তারা একসাথে একটি ফটো তুলতে পারে। সালমা সব কিছু নিয়ে সেদিনের মতো চলে যায়। আর ওই রাতে ফেরার পথে উমেশ নামে সেই লোকটা কাইভাকে মারতে আসে, কিন্তু কাইভা কোনোরকম মারপিট না করে উমেশকে বোঝানোর চেষ্টা করে যে ভালোবাসা মানুষকে কীভাবে পরিবর্তন করে দিতে পারে। মানে সালমাকে ভালোবেসে কাইভা এখন আর কোনোরকম ঝামেলায় জড়াতেই চাইছে না। আর অন্যদিকে কন্যাই আর চিনাপ্পা তথ্য নিয়ে পাকালিদের জানায় দেবরাজের ঘটনার পর থেকে গোবিন্দ কখনোই একা থাকে না, সবসময় 8 থেকে 10 জন লোকের আশেপাশে থাকে। তবে বিজয়লক্ষ্মী থিয়েটার একটি রুম আছে যেখানে প্রতি শুক্রবার সে 2 ঘন্টা বডি ম্যাসাজ করায়। ওই জায়গাটি ওকে মারার উপযুক্ত স্থান, মানে সোমা যেখানে থাকে সেখানের কথা বলছে। পাকালিরাও প্ল্যানে রাজি হয়ে প্রস্তুতি নিতে শুরু করে। সিন চলে যায় পরবর্তী শুক্রবার। শহরের সব থেকে বড় থিয়েটারে নতুন একটি মুভি রিলিজ হচ্ছে। বাইরে বড় একটি পোস্টার বানানো হয়েছে। তারই একটি অংশ ঠিক গোবিন্দর মাথার উপর পড়তে দেখে কাইভা গোবিন্দকে বাঁচায়। আর এর মধ্য দিয়েই কাইভা গোবিন্দর মনের মধ্যে একটি জায়গাও করে নেয়। অন্যদিকে কাইভা সালমার সাথে যেভাবে ফটো তুলতে চাচ্ছিল, সালমা ওই শাড়িটা পরে আজই ফটো তোলার প্ল্যান করছে। তাই কাইভার কাছে একটি চিঠি লিখে পাঠায় যে আমি ওই শাড়ি এবং গহনা পরে সোমার বাসায় অপেক্ষা করব, চলো আজই আমরা ফটো তুলি। শোনা মাত্রই কাইভা প্রথমে নিজের জন্য সাদা রঙের একটি পাঞ্জাবি আনতে যায়, কিন্তু পাঞ্জাবির একটি বোতাম কম থাকায় ওই বোতাম লাগাতে তার লেট হচ্ছে। সালমা সোমার বাড়িতে এসে রেডি হচ্ছে। এদিকে আজ আবার শুক্রবার,
তাই গোবিন্দ মাসাজ নিতে এখানে এসেছে। গোবিন্দকে দেখা মাত্রই চিন্নাপ্পা পাকালিদেরকে খবর দিয়ে দেয়। কাপালিরাও গোবিন্দকে মারতে বেরিয়ে পড়ে। তবে দুর্ভাগ্যবশত যে থিয়েটারের মধ্যে মুভি চলছিল আচমকা সেটার ছাদ ধসে পড়ে। সোমা গোবিন্দকে ডাকতে এলে গোবিন্দ তার বাইক না নিয়ে সোমার সাথে চলে যায়। যে জন্য গোবিন্দর বাইকটি দেখে পাকালিরা এসে ধারণা করে যে গোবিন্দ ভিতরে আছে। কিন্তু তারা ভিতরে গিয়ে দেখে এখানে গোবিন্দ নেই, সালমা সেজেগুজে বসে আছে। তাই ওরা ধারণা করে যে ওদের আসার খবর পেয়ে হয়তোবা গোবিন্দ পালিয়ে গেছে আর সালমাকে গোবিন্দ এনেছিল। তাই ওরা সালমার থেকে কথা বের করার চেষ্টা করে। সালমা বারবার বোঝানোর চেষ্টা করছিল সে কিছুই জানে না, এমনকি সে কথা পর্যন্ত বলতে পারে না। কিন্তু পাকালিরা কোনো কথা না শুনে গোবিন্দকে নিজেদের পাওয়ার বোঝানোর জন্য সালমাকে টর্চার করতে শুরু করে। আর এক পর্যায়ে 3 জন মিলে পালাক্রমে তাকে ধর্ষণ করে। এত কিছুর পর সালমা মুখ না খোলায় থাম্বো এক সময় রাগের বসে সালমার মুখে অ্যাসিড মেরে সালমার অর্ধেক চেহারা পরিয়ে দেয়। এরপর 3 জনই সেখান থেকে পালিয়ে যায়। আর এর ঠিক কিছু সময় পর কাইবা এসে দেখে সালমা এই অবস্থায় পড়ে আছে। কাইবা বুঝতেই পারছিল না সালমার সাথে কি হয়েছে বা কারা এটা করেছে। তবে সালমার অবস্থা খুবই ক্রিটিক্যাল, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাই কাইবা দ্রুত সালমাকে হসপিটালে নিয়ে যায়। কিন্তু থিয়েটারে চাপা পড়া সবাইকে এই হসপিটালে আনা হচ্ছিল। না পাওয়া যাচ্ছে ডক্টর, না পাওয়া যাচ্ছে বেড। এমন অবস্থায় কিভাবে তারা সালমাকে বাঁচাবে? ঠিক তখনই কাইভার পরিচিত এক নার্সকে পেলে সে সালমাকে ভিতরে নিয়ে ট্রিটমেন্ট দিতে শুরু করে। একদিকে হসপিটালে সালমার ট্রিটমেন্ট চলছে, আর অন্যদিকে সালমার সাথে যারাই এটি করল তাদেরকে কিভাবে শাস্তি দিবে কাইভার মনের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছে। তবে ওই নার্সের হাজব্যান্ড কাইভাকে বোঝায় প্রতিশোধ নিতেই হবে, কিন্তু এখন আগে তোকে সালমার পাশে দাঁড়াতে হবে। সালমার এখন তোকে খুব বেশি প্রয়োজন। তাই কাইভা সিদ্ধান্ত নেয় আগে সে সালমাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবে, তারপরে সে প্রতিশোধ নেবে। আর ওই ঘটনার পর পাকালিরাও এখন আতঙ্কে আছে, কারণ তারা গোবিন্দকে মারতে গিয়েছিল এটা জানার পর গোবিন্দ তো তাদের আস্ত ছাড়বে না। কন্যায় ও সালমার এই ঘটনার পর ওদের সঙ্গ ছেড়ে দেয়। সাথে রোজিও সেখান থেকে চলে যায়, কারণ রোজির প্রয়োজনও তাদের শেষ হয়ে গেছে। তাই রোজিকে তারা যেতে দেয়। অন্যদিকে হসপিটালে সালমার জ্ঞান ফিরেছে। সালমার বাবা, ছোট বোন সবাই এসেছে। সাথে সালমার স্টেটমেন্ট নিতে পুলিশও অপেক্ষা করছে। কিন্তু সালমা এই মুহূর্তে কিছুই জানাতে পারছে না। নার্সও বিষয়টি বুঝতে পেরে এসআইকে বোঝায়, স্যার এমনিতে ওর সাথে এত কিছু হয়েছে, ওকে একটু সময় দিন। এসআইয়ের কথা দেখুন, ও স্টেটমেন্ট না দেওয়া পর্যন্ত আমরা কোনো ব্যবস্থা নিতে পারবো না। তাই যত দ্রুত সম্ভব স্টেটমেন্ট দেওয়ার ব্যবস্থা করুন। এরপর সালমাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে বাড়িতে আনা হয়। কাইভা পুরোপুরি সালমার দায়িত্ব নিয়ে নেয়, সব সময় পাশে থেকে সালমাকে সাপোর্ট দিচ্ছে। আর এভাবেই একদিন সালমার জন্য নতুন একটি শাড়ি এনে নিজ হাতে শাড়ি পরিয়ে সাজিয়ে বাড়ি থেকে বের করে। কাইভা সালমাকে সবার সামনে নিয়ে আসে। আর সালমার প্রতি কাইভার এমন ভালোবাসা দেখে এলাকাবাসীও মুগ্ধ। তারা ওদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। যে সালমা সমাজে মুখ দেখানোর ভয়ে ঘরে মুখ লুকিয়েছিল তার মুখে শেষমেশ হাসি ফুটল। সালমার বাবা ওদের সম্পর্কটা মেনে নিয়েছে। আর এরপরই সালমা ওই দিনের পুরো ঘটনা কাগজে লিখে কাইভাকে জানায় যে ওরা মূলত গোবিন্দকে মারতে এসেছিল। এটা জানার পর গোবিন্দ মানতে পারছে না তাকে মারতে এসে সালমার জীবনটা নষ্ট করল। কিন্তু গোবিন্দর কথা, ভাড়াটে খুনি হলে এতক্ষণ আমার কাছে তথ্য এসে যেত। গোবিন্দ ধারণা করছে দেবরাজই তাকে খুন করতে লোক পাঠাতে পারে, কারণ একমাত্র দেবরাজ ব্যতীত আর কারোর সাথে তার শত্রুতা নেই। এটা জানার পরই মূলত কাইভা দেবরাজের রাস্তা আটকে দিয়েছিল, যেটা আমরা মুভির প্রথমে দেখেছিলাম। কিন্তু গোবিন্দকে হত্যা চেষ্টা এবং সালমার ঘটনার কথা বললে দেবরাজ স্পষ্ট করে বলে দেয় এই কাজ সে করায়নি। দেবরাজের কথা, ওকে যদি মারারই হয় আমি নিজেই মারতাম, ভাড়াটের লোক পাঠাতাম না। আর সালমার ঘটনার বিষয়ে বলে, যদি আমার কোনো লোক এটা করে থাকে তুমি শুধু নাম বলো, আমি ওদের মাথা কেটে তোমার কাছে পাঠিয়ে দিব। দেবরাজের কথায় কাইভা এতটুকু বুঝতে পারে এটা দেবরাজের কাজ নয়। তাই কাইভা চলে যায়। আবার কাইভার সাহস দেখে দেবরাজও তাজ্জব বনে গেছে। সেও এখন পরিকল্পনা করছে কাইভাকে কিভাবে সে নিজের দলে নেবে। আবার গোবিন্দর জন্য সালমার এই অবস্থা, তাই গোবিন্দ সালমা আর তার পরিবারের নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেয়। সাথে এসআই ক্রিমিনালদের একটি ফাইল দেখিয়ে সালমাকে আইডেন্টিফাই করতে বলে যে এর মধ্যে কেউ ছিল কিনা। সালমা তখন থাম্বুর ফটো দেখে তাকে চিনে ফেলে। এসআইয়ের কথা, ও তো কিডন্যাপিং কেসে অ্যারেস্ট হয়েছিল, এখন বেলে আছে। সাথে কনস্টেবলও রোজির কথা বলে যে রোজির কাছে গেলে ওদের সম্পর্কে তথ্য পাওয়া যাবে। তাই কাইভা রোজির সাথে দেখা করে।
আর এরপরে রোজি সব কিছু খুলে বলে যে ওরা আসলে কি করেছে, এমনকি ওদেরকে কোথায় কোথায় পাওয়া যাবে। এরপর কাইভা প্রথমেই পাকালির রাইস মিলে যায়, যেখানে পাকালি মাটন নল্লি দিয়ে দুপুরে খাবার খাচ্ছিল। পাশেই পাকালির স্ত্রী তাকে খাবার বেড়ে দিচ্ছে, আর ছোট্ট মেয়েটা খেলা করছে। পাকালি কাইভাকে আগে কখনো দেখেনি, তাই পাকালি কাইভার আসার কারণ জানতে চাইলে কাইভা পাকালির সামনে বসে পাকালিকে প্রথমে গোবিন্দর কথা বলে। পাকালি ধারণা করে কাইভা হয়তোবা গোবিন্দর লোক, তাই কাইভাকে বলছিল ওর ভাগ্য ভালো সেদিন বেঁচে গেছে, এরপর পেলে ওকে টুকরো টুকরো করে ফেলব। এরপর কাইভা সালমার কথা বলে যে ওই দিন সেখানে ওকে না পেয়ে তোমরা ওই মেয়েটার সাথে কি করেছিলে। পাকালির কথা বড় কাজ করতে গেলে এমন ছোট ছোট মিস্টেক হয়ে যায়, এটা তেমনই ছিল, এতে কি এমন হয়েছে, আর ওই মেয়ে তোর কি হয়। সাথে এটাও বলে সালমাকে সে এখন যদি এখানে পায় তাহলে কাইবার সামনে একই অবস্থা করবে সেদিন যেমনটা করেছিল। পাকালি বলছিল আর নল্লির বনমেরু খাচ্ছিল। ঠিক তখনই কাইভা তার রাগ ধরে রাখতে না পেরে পাকালির গড়ার মধ্যে ওই হাড়টি ঢুকিয়ে দেয়। সাথে সাথে পাকালির মুখ দিয়ে রক্ত আসতে শুরু করে। আশেপাশে সবাই একদম স্তব্ধ হয়ে গেছে। পাকালি পাশে থেকে বস্তা ওঠানো ধারানো দুটি অস্ত্র নিয়ে পাকালির মাথা থেকে বুক পর্যন্ত কোপাতে কোপাতে কেটে টুকরো টুকরো করে ফেলে। এরপর পাকালির স্ত্রীর কাছে ক্ষমা চায় যে আমার করার কিছু ছিল না, ওরা সালমার সাথে যেটা করেছে এই শাস্তি ওদের প্রাপ্য ছিল। এই ঘটনার কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। শোনা মাত্রই পুলিশ কাইভাকে অ্যারেস্ট করতে বেরিয়ে যায়। আর অন্যদিকে পাকালির মৃত্যুর কথা শুনে থাম্বর কালিম মর্চুয়ারিতে গিয়েই জানতে পারে পাকালির পোস্টমর্টম করার কোনো অবস্থায় নেই, কারণ পুরো বডিটি টুকরো টুকরো করে কাটা হয়েছে, এমনকি বডিটিকে বস্তায় ভরে রাখা হয়েছে। তারাও স্পষ্টই বুঝতে পারছে তাদের ভবিষ্যতে কি হতে যাচ্ছে। অন্যদিকে এসআই গোবিন্দর সাথে দেখা করে এবং কাইভার কর্মকাণ্ডের বিষয়ে বললে গোবিন্দ বলে ও তো খারাপ কিছু করেনি, ওরা তো কেউ ভালো মানুষ নয়, যাকে মেরেছে সে তো খারাপই ছিল। তারপর এসআইয়ের কথা আইন বলতে কিছু একটা আছে, তাই কাইভাকে এখন আত্মসমর্পণ করতে হবে। সাথে গোবিন্দকে স্পষ্ট করে বলে দেয় ও যদি তোমার সাথে দেখা করতে আসে দয়া করে তুমি ওকে সেভ করার চেষ্টা করবে না, নয়তোবা তোমাকেও অ্যারেস্ট করতে হবে। গোবিন্দর কথা ঠিক আছে, সেটা আমি দেখব। তবে এসআই গোবিন্দর উপর ভরসা করতে পারছে না, তাই এসআই গোবিন্দর বাড়ির সামনে একজন কনস্টেবলকে সিভিলে ডিউটি দেয় যে সার্বক্ষণিক সে যেন নজর রাখে কখন কাইভা এখানে আসে। তবে এরপরে আমরা দেখতে পাই যে কাইভা আসলে এই বাড়ির মধ্যে লুকিয়ে আছে। গোবিন্দই কাইভাকে প্রোটেকশন দিচ্ছে। রাতের বেলা গোপনে কাইভা সালমার সাথেও দেখা করে। সালমা কাইভাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি এগুলো কি করছো, আমি চাই না তুমি প্রতিশোধ নাও, তোমার সব খুন খারাপি করার প্রয়োজন নেই। কিন্তু কাইভা ওদেরকে না মারা পর্যন্ত শান্ত হবে না। এখানে আমরা কাইভার ছোটবেলার একটা ঘটনাও জানতে পারি। কাইভার মা একদিন নদীর পাড়ে কাপড় কাচ্ছিল, পাশে কাইভা মাছ ধরছে। কাইভার মায়ের শ্বাসকষ্টের রোগ ছিল, হঠাৎ করে তার শ্বাসকষ্ট শুরু হয়। এমনকি পাশের পাত্রটি যখন ভেসে চলে যাচ্ছিল কাইভার মা ওই পাত্রটি রক্ষা করতে গিয়ে নিজেই স্রোতে ভেসে চলে যায়। আর এরপরই কাইভা জানতে পারে যে তার মা আসলে মারা গেছে। ওই ঘটনার পর থেকে কাইভা একদমই এতিম ছিল। শেষ পর্যন্ত সালমাকে সে পেয়েছে, তাই যে কোনো কিছুর মূল্যে কাইভা সালমার পাশে থাকতে চায়। অন্যদিকে পাকালিকে হত্যার পর থেকেই কালিম আর থাম্বু তো একদমই ভয় পেয়ে আছে। তাই কালিম নিজের সুরক্ষার জন্য নিজের যত লোকজন ছিল সবাইকে নিজের কাঠে সমিলে ডেকেছে। সাথে স্থানীয় এবং অন্য শহরের বেশ কিছু গুন্ডাদেরকেও ভাড়া করে এনেছে। তবে তারা তখনও পর্যন্ত কাইভার বিষয় জানত না। তাই কালিমের থেকে কাইভার কথা শোনার পর তাদেরও এখন হাত পা কাঁপতে শুরু করেছে, কারণ কাইভা কি করতে পারে তারা কাবাডি টুর্নামেন্টের সময় দেখেছিল। যদিও কালিম কাইভার থেকে বাঁচতে এত প্রোটেকশনের ব্যবস্থা করেছে, তারপরও কাইভা কালিমের এখানে প্রবেশ করেছে। কালিম সেটা বুঝতেও পারেনি। কালিমও কাইভাকে দেখার পর কাইভার সামনে হাঁটু গেড়ে বসে হাত জোর করে ক্ষমা চায় যে আমাকে দয়া করে ক্ষমা করে দাও, আমাকে তুমি মারবে না। কাইভার কথা মরতে তো তোমাকে হবেই। কালিমের এক লোক তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে কাইভা তাকে মেরে সেন্সলেস করে ফেলে। এমনকি এখানে থাকা সকলের উদ্দেশ্যে বলে দেয় যে আজও মরবে আর আমি ওকে মারব। মাঝখানে যদি তোমরা কেউ বাধা দেওয়ার চেষ্টা করো তোমাদের অবস্থা একই রকম হবে। তাই চিন্নাপ্পা একসময় কাইভাকে অনুরোধ করে তুমি যেহেতু ওকে মেরেই ফেলবে তাই যত দ্রুত সম্ভব কাজটা করে ফেলো, কারণ তারা তো ইচ্ছা করলেও কাইভাকে থামাতে পারবে না। আর ওরা যেটা করেছে এটা তার প্রাপ্য। এরপর কাইভা কালিমকে মারতে শুরু করে। কাইভার উদ্দেশ্য কালিমকে অনেক বেশি কষ্ট দিয়ে মারা, কিন্তু কালিম হাতের কাছে ধারালো একটি ছুরি পেয়ে কাইভাকে মারতে গেলে একসময় সেই ছুরির উপর পড়েই কালিমের মুখের ভিতর দিয়ে ওই ছুরিটি ঢুকে যায়। আর এরপর কাইভা কালিমের মুখ চিরে ওই ছুরিটি বের করে আনে, যেটা দেখার পর এখানে যারা প্রোটেকশন দিতে এসেছিল তারা ভয়ে হিসু করে দিয়েছে। কালিমকে মারার পর
কাইভা চিন্নাপ্পার কাছে থাম্বুর বিষয় জানতে চায় যে থাম্বু এখন কোথায়। চিন্নাপ্পা তখন ভয়ে কাঁপছে। আর অন্যদিকে থাম্বুকে দেখা যায় সেই রামলালের কাছে এসে নিজের জীবন ভিক্ষা চাইছে, যে আমার যে সম্পদ আছে, যত ব্যবসা আছে সব আমি আপনাকে দিয়ে দিব, দয়া করে আমার জীবনটা শুধু বাঁচান। কিন্তু রামলালও এতক্ষণও কাইবার সম্পর্কে সব জেনে গেছে, তাই রামলালও কোনোভাবে রিস্ক নিতে চাচ্ছে না। রামলাল থাম্বুকে বের করে দেয় এবং তার সহযোগীকে বলে যার জন্য ওর মধ্যে মৃত্যুর ভয় তৈরি হয়েছে সে কোনো সাধারণ ব্যক্তি হবে না, তার সাথে কথা বলো, যে কোনো মূল্যে তাকে আমাদের দলে নিতে হবে। আবার এদিকে এসআই গোবিন্দর আশেপাশে যে লোকটাকে নিয়োজিত করেছে, গোবিন্দ তাকে দেখে স্পষ্টই বুঝতে পারছে এ পুলিশের লোক, কাইভার জন্যই তার উপর নজর রাখছে। আবার রামলালের থেকে ফিরে এসে থাম্বু থানায় গিয়ে এসআইকে রিকোয়েস্ট করছে, স্যার আমাকে অ্যারেস্ট করুন, যে কোনোভাবে কাইবার থেকে আমার জীবন বাঁচান। কিন্তু এসআইয়ের কথা, কোন অপরাধে তোমাকে আমি অ্যারেস্ট করব? তোমার বিরুদ্ধে কোনো কমপ্লেন তো থাকতে হবে। থাম্বু তখন সালমাকে রেপ করা এবং তার মুখে অ্যাসিড ছোড়ার বিষয়টি স্বীকার করে যে আমি কাজটি করেছি। কিন্তু সালমা তো এখনও পর্যন্ত থানায় কোনো কমপ্লেন রেজিস্টার করেনি, তাই আইনগতভাবে এসআই তাকে অ্যারেস্ট করতে পারছে না। যে জন্য থাম্বু এক সময় এসআইকে কিনে নেওয়ার চেষ্টা করে যে আপনি আপনার দাম বলুন, যত টাকা দরকার আমি দিব, আর যদি মেয়ের কথা বলেন যে কোনো মেয়েকে সাপ্লাই করতে পারবো। কিন্তু এসআইয়ের কথা, আমার কোনো মেয়ের প্রয়োজন নেই। তোমাদের কত বড় সাহস, একটি মেয়েকে ধর্ষণের পর তার মুখে তোমরা অ্যাসিড ছুড়ে দাও। তুমি এক কাজ করো, থানার সামনে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকো, তারপর আমি দেখব কি করা যায়। ঠিক তখনই এসপি অফিস থেকে খবর আসে যেই থিয়েটার ধসে পড়েছিল সেখান থেকে অনেক ব্যক্তিকে জীবন্ত উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে অনেক মৃতদেহ হয়তোবা এখনও পর্যন্ত নিচে আটকা পড়েছে। তাই উদ্ধার অভিযানে অংশ নিতে এবং অন্যদেরকে আইডেন্টিফাই করতে তাদেরকে দ্রুত সেখানে যেতে হবে। এই জন্য এসআই ফোর্স নিয়ে সেখানে চলে যায়। থাম্বু বাধ্য হয়ে একসময় রোজির কাছে যায়, কারণ তার যাওয়ার আর কোনো জায়গা নেই। মৃত্যুর ভয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে 3 দিন 3 রাত পর্যন্ত থাম্বু ঘুমায়নি। থাম্বু আর নিতে পারছে না, তাই থাম্বু রোজির কাছে অনুরোধ করে যে আমাকে কোনোভাবে বাঁচাও, আমার যাওয়ার আর কোনো জায়গা নেই। রোজি তখন বলে, তুই শুধু বিছানায় নিজেকে পুরুষ হিসেবে প্রমাণ করতে পারিস, যুদ্ধের ময়দানে না। নিজের দিকে তাকিয়ে দেখ, মৃত্যুর ভয় তোকে কোথায় নামিয়েছে। তোরা ওই মেয়েটির সাথে যা করেছিস তার বদলা সে নিচ্ছে, সেই তো আসল পুরুষ, তুই তো একটা হিজড়া। এটা শোনার পরই থাম্বু একদম তেলে বেগুনে জ্বলে ওঠে। কিন্তু রোজি থাম্বুর আর একটা কথা না শুনেও থাম্বুকে বের করে দেয়। সিন চলে যায় পরবর্তী দিন। গোবিন্দ মন্দিরে গিয়ে কাইবার সাথে দেখা করে। গোবিন্দর কথা, পুলিশ তোমাকে কোনোভাবে ছাড়বে না, রাতের বেলা আমি গাড়ি পাঠাবো, আমার লোকজন সব দেখবে, আর এরপর সব কিছু ঠান্ডা হলে সালমাকে আমি তোমার কাছে পাঠিয়ে দেব। মানে কাইবাকে অন্য শহরে পাঠানোর প্ল্যান করছে। কিন্তু কাইবার কথা, আমি তো রাতের বেলা পূজা পারফর্ম করার শপথ নিয়েছিলাম, আমাকে তো সেই শপথ পূর্ণ করতে হবে। তাই আজ রাতের পূজা সম্পন্ন করেই কাইবা এখান থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আবার এদিকে থাম্বু কোনো রাস্তা পাচ্ছে না। থাম্বু চিন্নাপ্পার কাছে জানতে চায় এখন আমি কি করব। চিন্নাপ্পা তখন থাম্বুকে 3টি অপশন দেয়, তুমি 3টি কাজ করতে পারো। প্রথমত নিজেকে মেরে ফেলো, তাহলে আর ওর হাতে মরতে হবে না। দ্বিতীয় অপশন, তুমি অন্য শহরে চলে যাও, সব ঠিকঠাক হলে পরে ফিরে আসবে। থাম্বুর কথা, এখানে যে আমার সম্পদ রয়েছে, ব্যবসা রয়েছে, তার কি হবে? কিন্তু চিন্নাপ্পা বোঝানোর চেষ্টা করে যে তুমি বেঁচে থাকলে তো এগুলো ভোগ করতে পারবে। আর আরেকটি অপশন আছে, তা হচ্ছে অন্য শহর থেকে বেশ কিছু গুন্ডা আসছে, যদি তাদেরকে দিয়ে তারা কাইভাকে হত্যা করাতে পারে তাহলে সে বেঁচে যাবে। তাই থাম্বু এই অপশনটি বেছে নেয়। যদিও সম্ভাবনা খুবই কম, তারপরে এই সুযোগটি সে হাতছাড়া করতে চায় না। তাই রাতের বেলা ওই গুন্ডারা আসা মাত্রই কাইভাকে মারতে পাঠায়। কাইবা তখন মন্দিরে পূজা পারফর্ম করছিল। এর মাঝে ওই গুন্ডাগুলো পুরো মন্দির ঘিরে ফেলে। কাইবা বুঝতে পেরে একসময় ওদের সাথে ফাইট শুরু করে, কিন্তু এতগুলো লোক একসাথে হামলা করায় কাইবা একসময় মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু গোবিন্দ আগে থেকে আশেপাশে লোক সেট করে রেখেছিল, তারা এসে কাইভাকে রক্ষা করে। তবে এর মধ্যে পুলিশ এসে পড়ায় পুলিশের হাত থেকে রক্ষা করার আর কোনো উপায় না থাকায় পুলিশ কাইবাকে অ্যারেস্ট করে। আর এই খবর পাওয়ার পর থাম্বু এখন খুশি। কিন্তু চিন্নাপ্পা থাম্বুকে বোঝায় খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ ও শুধুমাত্র অ্যারেস্ট হয়েছে, যে কোনো সময় বের হয়ে এসে তোমাকে মেরে ফেলবে। এই জন্য চিন্নাপ্পা থাম্বুকে বুদ্ধি দেয়, তোমার জন্য সব থেকে ভালো হবে এখানে যা কিছু আছে সব বিক্রি করে অন্য শহরে গিয়ে সেটেল হওয়া। তাই থাম্বু সিদ্ধান্ত নেয় এখান থেকে তার সকল নাম নিশানা মুছে দিয়ে সে অন্য শহরে গিয়ে আত্মগোপন করবে, যাতে কাইবা কখনই তাকে খুঁজে বের করতে না পারে। তাই চিন্নাপ্পাকে এই সব ব্যবস্থা করতে বলে। এদিকে কাইবাকে ধরে আনার পর এসআই কাইবাকে বোঝাচ্ছে, আমি মানছি ওই মেয়েটির সাথে যা কিছু হয়েছে খুব অন্যায় হয়েছে, কিন্তু দেশে তো একটা আইন কানুন আছে,
তুমি তো ইচ্ছা করলে ওদেরকে এভাবে খুন করতে পারো না। কাইবার কথা দেখুন স্যার, আমার মাও কথা বলতে পারতো না, কিন্তু সে আমাকে শিখিয়েছে কিভাবে নারীদের সম্মান করতে হয়। সালমাও আমার মায়ের মতোই ছিল। ওরা সেই সালমাকে স্পর্শ করেছে। আমি ওদেরকে কোনোভাবে ছাড়ব না। একদিকে এসআই যখন কাইবার সাথে কথা বলছিল, ঠিক তখনই থানার বাইরে উমেশ নামে ওই লোকটা তার লোকজন নিয়ে এসে পুলিশের জিপের উইন্ডশিল্ড ভেঙে ফেলে এবং মদ্যপ অবস্থায় আজে বাজে কাজ করতে শুরু করলে একসময় এসআই রাগ করে ওদের সবাইকে অ্যারেস্ট করে পাশের সেলের মধ্যে ঢুকিয়ে রাখে। অন্যদিকে থাম্বুর কথা মতো চিন্নাপ্পা থাম্বুর সকল সম্পদ বিক্রি করে কারের মধ্যে টাকা রেখে দিয়েছে, সাথে সকল ব্যবস্থা করে রেখেছে যে এখান থেকে তুমি মুম্বাইতে গেলে সব ব্যবস্থা হয়ে যাবে, আমি সব ঠিক করে রেখেছি, কেউ আর তোমার সম্পর্কে কিছুই জানতে পারবে না। কিন্তু থাম্বুর কথা দুইজন ব্যক্তির সাথে এখন আমার হিসাব নিকাশ বাকি। এক হচ্ছে রোজি, যে তাকে হিজড়া বলেছে, আর দ্বিতীয়ত হচ্ছে চিন্নাপ্পা নিজেই। তাই থাম্বু চিন্নাপ্পার পেটে ছুরি মেরে চিন্নাপ্পাকে হত্যা করে, যাতে থাম্বু কোথায় যাচ্ছে কি করবে এই সম্পর্কে অন্য কেউ কিছু জানতে না পারে, তার গোপনীয়তা যেন গোপনীয় থেকে যায়। এখন বাকি রইল রোজি। আবার এদিকে একজন স্থানীয় রাজনীতিবিদ এসআইয়ের সাথে দেখা করে উমেশ সহ বাকিদেরকে ছাড়ানোর কথা বলে। এসআইয়ের কথা ওরা আইন অমান্য করেছে, থানায় এসে মদ্য অবস্থায় বেয়াদবি করেছে, ওদেরকে কোর্টে পাঠাতে হবে। কিন্তু সে বোঝায় ওরা মদ্যপ ছিল বলে এমনটা করেছে, আপনাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ আমি দিয়ে দিব, আর কথা দিচ্ছি এরপর আর কখনোই ওরা এমনটা করবে না। তাই তার জিম্মাতে ওদের সবাইকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে থাম্বুকে দেখা যায় রোজির বাড়িতে গিয়ে রোজিকে টর্চার করছে, কারণ রোজি তো তাকে অপমান করেছে, তাই রোজিকে প্রশংসা করতে বাধ্য করে। এমনকি একসময় রোজিকে মারতে চেষ্টা করলে কাইভা এসে বাধা দেয়। থাম্বু তখনও কাইবার সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাইছে। কাইবার কথা, মরতে তোমাকে হবেই, তবে এত সহজে তুমি মরতে পারো না, তোমাকে আস্তে আস্তে একটু একটু করে মারা হবে। কাইবা থাম্বুকে একটি পিলারের সাথে বেঁধে ফেলে। এরপর একটি গ্যাস কাটিং টর্চ এনে থাম্বুর পা থেকে পোড়াতে পোড়াতে একসময় মুখ পর্যন্ত পুড়িয়ে ফেলে, কারণ থাম্বুই সালমার মুখে অ্যাসিড মেরেছিল। তাই কাইবা থাম্বুকে এত কষ্ট দিয়ে হত্যা করল, আর এরপর সেই বাড়িটি পর্যন্ত তারা আগুনে জ্বালিয়ে দেয়। এখানে একটি প্রশ্ন থাকতে পারে, কাইবা কীভাবে থানা থেকে বের হলো? আসলে উমেশরা প্ল্যান করেই থানাতে ধরা দিয়েছিল, আর তাদের প্ল্যান মতোই উমেশ সেখানে থেকে কাইভাকে তার বদলে পাঠিয়ে দিয়েছিল, যাতে কাইভা তার প্রতিশোধ নিতে পারে। আর কাইভার প্রতিশোধ শেষ হওয়ার পরই এসআই বিষয়টি জানতে পারে। তবে কাইভা আবারও অ্যারেস্ট হয়। কোর্ট ও তদন্তের স্বার্থে কাইভাকে পুলিশ কাস্টডিতে রাখার নির্দেশ দেয়। কাইভাও জানে না তার সাথে কি হতে যাচ্ছে, তবে কাইভা যাওয়ার সময় সালমাকে বলে যায়, আমি জানি না কবে মুক্ত হতে পারবো, তবে তুমি ছাড়া দুনিয়াতে আমার আর কেউই নেই। সালমাও কথা দেয়, আমি তোমাকে ভালোবাসি, যতদিনই লাগুক না কেন আমি তোমার জন্য অপেক্ষা করব। এদিকে কাইবার সাহসিকতা দেখে তাকে নিজেদের দলে ফেরানোর জন্য অনেকেই চেষ্টা করছে। এজন্য একদিকে রামলালের লোক জেলে গিয়ে কাইবার সাথে দেখা করে তাকে অফার করে, তুমি চাইলে খুব সহজেই তোমাকে আমরা বের করে নিতে পারবো, তোমাকে থাকার জন্য বাড়ি গাড়ি এবং টাকা দেয়া হবে, তুমি শুধু আমাদের হয়ে কাজ করবে। আবার অন্যদিকে গোবিন্দ কাইভাকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে। তারা ভালো করে জানে যে আইউটনেস যারা আছে তাদেরকে কনভিন্স করতে পারলে কাইভাকে বাঁচানো সম্ভব। তাই গোবিন্দ ওই সকল আইউটনেসকে ডাকে, তাদেরকে বোঝায় যারা মরেছে তারা কোনো ভালো মানুষ নয়, আর যে মেরেছে সেও কোনো ক্রিমিনাল নয়। গোবিন্দ তাদের কথা দেয়, যদি তারা কাইভাকে বাঁচাতে সাহায্য করে তবে ভুক্তভোগী পরিবার দায়িত্ব সে নিবে। এমনকি পাকালির পরিবারের সাথে কথা বলে তার স্ত্রীকেও কথা দেয় যে এখন থেকে তাদের সকল দায়ভার সে নিবে। এভাবেই গোবিন্দ সবাইকে কনভিন্স করে ফেললে তারা কোর্টে কাইভার পক্ষে সাক্ষী দিলে কাইভার বিরুদ্ধে কোনো স্ট্রং এভিডেন্স না থাকায় কাইভাকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। আর এভাবেই কাইভা সালমার কাছে আবার ফিরে আসে। মুভিটিও এখানে শেষ হয়। তো সালমার প্রতি কাইবার ভালোবাসা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।